আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় যৌথ মূলধনী কারবার আর্থিক বিবরণী, এই অধ্যায় থেকে আমরা একটি সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্ন নং 2 সমাধান করব। যেহেতু আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী প্রস্তুত করতেছি, আর্থিক বিবরণী অধ্যায় মানেই সেটা এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী হোক, অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আর্থিক বিবরণী হোক, আর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী হোক, আমাদের প্রশ্নে একটা রেওয়ামিল দেওয়া থাকবে। যেহেতু এটা যৌথ মূলধনী কারবার, তাই এক মালিকানা কারবার থেকে যৌথ মূলধনী কারবারের রেওয়ামিলে একটু ভিন্নতা আছে। তার আগে আমরা একটু জেনে নেই, আমরা সবাই জানি আমরা রেওয়ামিল কেন প্রস্তুত করি। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য হিসাবকালের শেষের দিনে খতিয়ানের সমাপনী জের দ্বারা আমরা রেওয়ামিল প্রস্তুত করে থাকি। আমরা 2024 সালের রাজশাহী বোর্ড 2 নং প্রশ্নে যেহেতু এটা যৌথ মূলধনী কারবার, তার রেওয়ামিলে আমরা কি দফা দেখতেছি একটু আমরা দেখে নেব। আমরা দেখতেছি আমার প্রশ্নে বলা আছে NRS কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত 10 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। আমরা জানি এটা যৌথ মূলধনী কারবার সরকারের কাছ থেকে একটা নির্দিষ্ট শেয়ার নিয়ে অনুমোদন লাভ করে বা নিবন্ধন লাভ করে। তাহলে এই প্রতিষ্ঠানটা সরকারের কাছ থেকে 1 লক্ষ শেয়ার নিয়ে নিবন্ধন লাভ করছে, যেখানে প্রতি শেয়ারের আসল মূল্য 10 টাকা। তারপরে কি বলছে, 2023 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল নিম্নরূপ। তার মানে এই প্রতিষ্ঠানটা 2023 সালের 31 ডিসেম্বর তারিখে নিম্নলিখিত রেওয়ামিলটি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য প্রস্তুত করছে। যেহেতু এটা যৌথ মূলধনী কারবার, তাই আমরা বলতে পারি রেওয়ামিলের ডেবিট দিকে আছে সম্পদ, আছে ব্যয়, এবং আমাদের রক্ষিত আয়ের যে আইটেম লভ্যাংশ প্রদান, আয়কর প্রদান, এই দফাগুলো আসলে রেওয়ামিলের ডেবিট দিকে আছে। কারণ এটা এক মালিকানা কারবার না, উত্তোলনের বদলে থাকবে। মাথায় রাখবা, সম্পদ এক মালিকানা কারবারেও থাকে, যৌথ মূলধনী কারবারেও থাকে। ব্যয় এক মালিকানা কারবারেও থাকে, যৌথ মূলধনী কারবারে থাকে। এক মালিকানা কারবারে থেকে উত্তোলন, যৌথ মূলধনী কারবারের ডেবিট দিকে উত্তোলন না থেকে থাকবে হচ্ছে লভ্যাংশ প্রদান, আয়কর প্রদান। ওকে, ঠিক তেমনইভাবে ক্রেডিট দিকে থাকবে শেয়ার মূলধন, থাকবে দায়, থাকবে আয়, এবং আরও কিছু এক্সট্রা আইটেম থাকবে যেটা আসলে এক মালিকানা কারবারে থাকে না ক্রেডিট দিকে। সেটা কেমন? প্রারম্ভিক রক্ষিত আয়ের জের থাকবে, সাধারণ সঞ্চিতি, এটা হচ্ছে আসলে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব, সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল থাকবে ক্রেডিট দিকে, শেয়ার অধিয়ার থাকবে ক্রেডিট দিকে, লভ্যাংশ সমতাকরণ তহবিল থাকতে পারে ক্রেডিট দিকে, এগুলো আসলে মূলত ক্রেডিট দিকে থাকবে। ওকে, তাই আমরা রেওয়ামিলটা চেক করলাম না, আমি কিন্তু একদম ডিটেলস বলে দিলাম। রেওয়ামিলের ডেবিট দিকে যৌথ মূলধনী কারবারে কী কী থাকে, রেওয়ামিলের ক্রেডিট দিকে যৌথ মূলধনী কারবারে ক্রেডিট থাকে, তাই আমরা দেখলাম না। এখন আমরা সমন্বয়গুলো পড়ে নেব, কারণ সমন্বয়গুলো পড়ে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। সমন্বয়গুলো পড়ে নিই। সমন্বয়সমূহ: 1, সমাপনী মজুত পণ্য 1,85,000 টাকা মূল্যায়ন করা হয়েছে, যার বাজার মূল্য 2,20,000 টাকা। 2, বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 20,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। মোট বিজ্ঞাপন খরচকে পরপর 4টি আর্থিক বছরে সমন্বয়পূর্বক অবলোকন করতে হবে। 3, শেয়ার প্রতি 1 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে। 4, সাধারণ সঞ্চিতি তহবিল 1 লক্ষ টাকায় উন্নীত করতে হবে। এবং সর্বশেষে 5, শ্রমিকদের মুনাফা অংশীদারিত্ব তহবিলে নিট লাভের 10% স্থানান্তর করতে হবে। আমরা সমন্বয়গুলো পড়ে নিলাম। ওকে, এখন রেওয়ামিল এবং সমন্বয়ের মধ্যে পার্থক্য কী? রেওয়ামিল মানে এই হিসাবগুলো অলরেডি হিসাবের বইতে লিপিবদ্ধ হয়েছে, আর সমন্বয় মানে কোনো না কোনোভাবে আসলে এই লেনদেনগুলো রেওয়ামিলে হিসাবভুক্ত হয়নি। ওকে, এখন আমরা সৃজনশীল প্রশ্নে চলে আসবো। এখন আমরা জানি যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণীতে, আমরা যৌথ মূলধনী কারবারে যখন আর্থিক বিবরণী করব, আমাদের মূল করণীয় 3টা। আমাকে নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয়ের জন্য আয় বিবরণী প্রস্তুত করতে হয়, আমাকে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে হয় সমাপনী আসলে সংরক্ষিত আয়ের জের নির্ণয়ের জন্য। 3, আমাকে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয় মোট সম্পদ এবং মোট দায় ও শেয়ার হোল্ডারদের শর্ত নির্ণয়ের জন্য। এখন আমাদের এই প্রশ্নে আসলে কি করণীয় সেটা আমরা দেখব। আমাকে কয়ে বলছে প্রথমেই বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করে, একদম ইজি। বিজ্ঞাপন খরচের কতটুকু আসলে পরবর্তী বছরের জন্য বিলম্ব করব বা বিজ্ঞাপনের কতটুকু দেরিতে খরচ করা হবে সেই পরিমাণ আমাকে নির্ণয় করতে বলছে। ক নির্ণয়ের জন্য আমরা আগে লিখব 2 নং প্রশ্নের সমাধান, লিখব ক বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয়। এটা একদম ইজি। বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয়ের জন্য আমাকে রেওয়ামিলে দেখতে হবে চলতি বছরে বিজ্ঞাপন খরচ কত হিসাবভুক্ত হয়েছে। আমরা রেওয়ামিলে যদি দেখি, এই দেখো স্পষ্ট বলা আছে চলতি বছরে বিজ্ঞাপন খরচ 60,000 টাকা হিসাবভুক্ত হয়েছে। বিজ্ঞাপন খরচ কি মিন করে? তোমার ব্যবসায় প্রতিষ্ঠানটাকে জনগণের কাছে প্রচারের উদ্দেশ্যে তুমি যে ব্যয় করো, এটা তোমার কাছে বিজ্ঞাপন খরচ। সেটা তুমি প্রতিষ্ঠানের প্রচারের জন্য করতে পারো, তোমার পণ্যের প্রচারের জন্য করতে পারো, আসলে যে কোনো কিছু।
তুমি এই বছর বিজ্ঞাপন খরচ হিসাবভুক্ত করছো 60,000 টাকা, তাই তুমি আগে লিখবা বিজ্ঞাপন 60,000 টাকা, এটি লিখিত বিজ্ঞাপন। ওকে, তুমি সমন্বয়ে দেখতেছো যে এই বছর তুমি বিনামূল্যে পণ্য বিতরণ করছো আরও 20,000 টাকা। সমন্বয় আছে মানে তো হিসাবভুক্ত হয়নি, তাও আবার লেখাও আছে যা হিসাবভুক্ত হয়নি। এটা লেখা না থাকলেও সমন্বয় আছে মানে কি, সমন্বয় আছে মানে এটা রেওয়া মিলে হিসাবভুক্ত হয়নি, কারণ রেওয়া মিলে লিখিত বিজ্ঞাপন 60,000 টাকা। তুমি আরও বিনামূল্যে পণ্য বিতরণ করছো প্রচারের জন্য, তবে তুমি তোমার কাস্টমারদেরকে ফ্রিতে পণ্য দিছো যাতে তারা ওই পণ্যগুলো ব্যবহার করে তোমার পণ্য সম্পর্কে ধারণা লাভ করে। যদি তোমার পণ্য ভালো লাগে তখন তোমার প্রতিষ্ঠান থেকে তারা পণ্য কিনে নিবে বা কিনে ব্যবহার করবে। তুমি ফ্রিতে দিছো, ফ্রিতে দিলে যে কোনো কাস্টমার লুফে নিবে। এখন তুমি যদি তোমার ব্যবসায় প্রতিষ্ঠানের পণ্য জনগণকে ফ্রিতে দাও, ওইখানে তোমার একটা আসলে অভ্যন্তরীণ লুকায়িত একটা বিষয় থাকে যে তুমি তোমার পণ্যের এখানে আসলে প্রমোট করতেছো যাতে জনগণ জানতে পারে তোমার পণ্যের গুণগত মান কেমন। এই জন্য তুমি কী করছো, বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করছো 20,000 টাকা, ফ্রিতে দিছো, এটা বিজ্ঞাপন খরচ। এটার সমন্বয় আছে মানে হিসাবভুক্ত হয়নি। তাহলে এখন বিজ্ঞাপন খরচ এই বছরে মোট কত, আমি যদি এটা বের করতে চাই তাহলে সমন্বয়টা যোগ করতে হবে। তাহলে লিখিত বিজ্ঞাপন 60,000 টাকা যোগ অলিখিত বিজ্ঞাপন যেটা পণ্য বিতরণ নামে তুমি লিখবা 20,000 টাকা। তাহলে এই বছরে তোমার বিজ্ঞাপন খরচ কত টাকা, 80,000 টাকা। আসলে তুমি প্রচার ব্যয় কিন্তু এই বছরে 80,000 টাকা করছো, কিন্তু তুমি 80,000 টাকা চলতি বছরে ব্যয় দেখাবা না। তোমার প্রশ্নে স্পষ্ট বলা আছে, একদম ইজিলি চিন্তা করো। মোট বিজ্ঞাপন খরচকে পরপর 4টি আর্থিক বছরে সমন্বয়পূর্বক অবলোপন করতে হবে। এই যে অবলোপন, তুমি লিখে রাখছি, নোট দেখো, অবলোপন মানে চলতি বছরে খরচ হবে। তাহলে আমি বিজ্ঞাপন খরচ কিন্তু মোট আমার 80,000 টাকা। এই 80,000 টাকা আমি কয় বছরে ধীরে ধীরে খরচ দেখাবো। এই 80,000 টাকা আমি একবারে এই বছরে খরচ দেখাবো না, না দেখিয়ে এই 80,000 টাকাটাকে আমি 4টা বছরে বিভক্ত করব সমান। তাহলে আমি যদি 80,000 টাকাকে 4টা সমান বছরে বিভক্ত করতে চাই, আমাকে 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে প্রতি বছরে কত, 20,000 টাকা। তাহলে প্রতি বছরে আমি 20,000 টাকা খরচ দেখাবো। ভালো করে বোঝো। এখন তোমাকে বুঝে নিতে হবে, যেহেতু বছরের কথা বলা নাই, কোন বছরে শুরু ধরে নিতে হবে। আমি যে বছরে অঙ্ক করতেছি অর্থাৎ 2023 সাল, এই 23 সালে শুরু, এটা প্রথম বছর। তাহলে আমার মোট বিজ্ঞাপন খরচ কিন্তু 80,000 টাকা আমি অলরেডি দেখিয়ে ফেলছি। এই 80,000 টাকা চলতি বছরে আমি আয়ের বিপক্ষে চার্জ করবো না, মানে ব্যয় দেখাবো না, না দেখি এই 80,000 টাকা সিদ্ধান্ত নিছি আমরা 4টি আর্থিক বছরে সমানভাবে ব্যয় দেখাবো। এই জন্য আমাকে বলছে যে মোট বিজ্ঞাপন খরচকে পরপর 4টি আর্থিক বছরে সমন্বয়পূর্বক অবলোপন করতে হবে। ভালো করে এটা ফিল করতে হবে। তাহলে 4টি বছরে যদি আমি অবলোপন করি, প্রতি বছরে আমি খরচ দেখাবো কত, 20,000 টাকা। মূল অবলোপনের বিষয়টা এটা। তাহলে প্রতি বছরে আমি যদি 20,000 টাকা অবলোপন দেখাই, এটা যেহেতু প্রথম বছর, তাহলে প্রথম বছরটা আমি হিসাবভুক্ত করি। তাহলে আমার মোট বিজ্ঞাপন খরচ 80,000 টাকা। এই বছরে আমি অবলোপন দেখাবো কত, 20,000 টাকা। তাহলে আমি যদি এই বছরে অবলোপন 20,000 টাকা দেখাই, তাহলে আমার এখনও অবলোপন দেখার বাকি থাকবে কত, আমার এখনও অবলোপন দেখার বাকি থাকবে 60,000 টাকা। এই যে 60,000 টাকাতে আমার অবলোপন দেখার বাকি থাকবে, এটাই হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন মানে কি, বিজ্ঞাপন খরচের যতটুকু অংশ পরবর্তী বছরগুলোতে আমি গিয়ে অবলোপন দেখাবো। বিলম্বিত মানে দেরিতে খরচ করা। এই দেখো, বিলম্বিত পরবর্তী বছরে খরচ হবে, অর্থাৎ বিলম্বিত মানে কি, দেরিতে খরচ হবে। তাহলে আমার মোট বিজ্ঞাপন খরচ 80,000 টাকা। এই 80,000 টাকার মধ্যে চলতি বছরে তো আমি এক অংশ অর্থাৎ প্রথম বছরের খরচ দেখাবো। তাহলে আমি তো সমান 4 বছরে বিভক্ত করছি, সমান যদি 4 বছরে বিভক্ত করি, প্রতি বছরে আমি ব্যয় দেখাবো কত, 20,000 টাকা। তাহলে আমাদের প্রথম বছরের অংশ কত, 20,000 টাকা। তাহলে 80,000-এর মধ্যে যদি আমি 20,000 টাকা ব্যয় দেখাই, তাহলে আমার বিলম্বিত অর্থাৎ দেরিতে আমি ব্যয় দেখাবো কত, বিয়োগ করলেই হয়ে যাবে 60,000 টাকা। এটাই বিলম্বিত বিজ্ঞাপন। আর এটাকে আমি ইচ্ছা করলে অন্যভাবে বের করতে পারি। তাহলে আগে আমি এই পর্যন্ত যদি লিখি আমার মোট বিজ্ঞাপন খরচ 80,000 টাকা ক্লোজ করে দিই, তারপরে নিচে লিখতে পারি অতএব বিলম্বিত বিজ্ঞাপন লিখে আমি সমান চিহ্ন দিয়ে এটাও বুঝাই 80,000 গুণন। তাহলে আমি সমান কয় বছরে অবলোপন করব, 4 বছর। প্রথম বছরে অবলোপন হয়ে গেছে, তাহলে বিলম্বিত কয় বছর, কয় অংশ বা কয় বছর, 3 বছর। তাহলে 4-এর 3 বছর বিলম্বিত। তাহলে আমি 80,000-কে মোট 4 বছর 4 দ্বারা যদি ভাগ করি, 1 বছর তো আমাদের অবলোপন হলো, তাহলে অবলোপন হয়নি বা পরবর্তী বছরে গিয়ে এখনও অবলোপন কত থাকবে, 3 বছরের জন্য থাকবে। তাহলে আমি যদি 80,000-কে 4 দ্বারা ভাগ করি, 3 দ্বারা গুণ করি, তাহলে এই 60,000 টাকা সরাসরি আমরা এইভাবেও পেতে পারি। এখন তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করলেই তোমার টিচার তোমাকে 2-এ 2 দিবে। তাহলে আমরা খুব সহজে কিভাবে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করতে হয় সেটা শিখলাম। ক আমাদের ডান, একদম ইজি। এখন আমরা ক্ষয়ের সমাধান করব। ক্ষয়ে বলছে নেট লাভ 66,000 টাকা ধরে কোম্পানির সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। আমরা সংরক্ষিত আয় বিবরণী মূলত প্রস্তুত করি সমাপনী সংরক্ষিত আয়ের জের নির্ণয়ের জন্য।
আমরা সংরক্ষিত আয় বিবরণীতে আসলে মূলত 6টা আইটেম নিয়ে আসি। প্রথম 2টা আইটেম যোগ করি। আগে একটু বোঝো, তারপরে বেসিকটা বোঝাচ্ছি। আমি বারবার এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আমরা যখন সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করব, এখানে মূলত 6টা আইটেম আনবো। প্রথমে 2টা আইটেম, প্রারম্ভিক সংরক্ষিত বা রক্ষিত আয়ের জের রেওয়ামিল থেকে আগে নিয়ে আসবো, তার সাথে চলতি বছরের নিট মুনাফা যোগ করব। এই 2টা আইটেমের কাজ আগে। তাহলে আমরা যদি রেওয়ামিলটা দেখি, যেহেতু এটা যৌথ মূলধনী কারবার, তাই যৌথ মূলধনী কারবারে রেওয়ামিলের ক্রেডিট দিকে আমরা প্রারম্ভিক রক্ষিত আয়ের জের পাবো। এই দেখো, প্রারম্ভিক সংরক্ষিত আয় 75,000 টাকা। তাহলে প্রারম্ভিক সংরক্ষিত আয় বলতে এই বছরের শুরুতে অর্থাৎ বিগত বছরের শেষে কোম্পানির নিট মুনাফা থেকে সব পক্ষকে বন্টন করার পর যে টাকাটা অবশিষ্ট আছে সেটাই আসলে সংরক্ষিত আয়ের সমাপনী জেট ছিল, যেটা পরবর্তী বছরে প্রারম্ভিক হয়ে গেছে। তাহলে আমাদের প্রারম্ভিক সংরক্ষিত আয় এই বছর 75,000 টাকা আছে। তাহলে আমরা আগে লিখব খ, লিখব সংরক্ষিত আয় বিবরণী। তোমরা আসলে আগে প্রতিষ্ঠানের নাম লিখবা, তারপরে লিখবা সংরক্ষিত আয় বিবরণী, তারপরে লিখবা 2023 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য দিয়ে বিবরণ টাকা। প্রথমেই তুমি কি করবা, প্রারম্ভিক সংরক্ষিত আয় লিখবা। তাহলে প্রারম্ভিক সংরক্ষিত আয় 75,000 টাকা। প্রারম্ভিক সংরক্ষিত আয়ের সাথে চলতি বছরে তোমার যে লাভ হলো সেই নিট লাভটা যোগ করবা। চলতি বছরে আমার লাভ কত সেটা কিন্তু প্রশ্নে বলে দিছে। এই দেখো, আমার ক্ষয়ে বলা আছে নিট লাভ 66,000 টাকা ধরে। তাহলে আমরা লিখবো যোগ চলতি বছরের নিট লাভ, ব্র্যাকেটে লিখবা প্রশ্নানুসারে লিখবা কত টাকা, 66,000 টাকা। তাহলে আমাদের প্রারম্ভিক সংরক্ষিত আয় ছিল 75,000 টাকা, চলতি বছরের নিট লাভ ছিল 66,000 টাকা। এই 2টা টাকাকে যদি যোগ করি, তাহলে আমাদের এই কারবারে এই বছরে লাভ বাবদ মোট টাকা আছে 1,41,000 টাকা। এখন এটা যদি এক মালিকানা কারবার হতো বা অংশীদারি কারবার হতো, এই টাকাটা আসলে মালিক নিয়ে নিত। এক মালিকানা কারবার হলে এই টাকাটা মালিক নিয়ে নিত, অংশীদারি কারবার হলে এই টাকাটা অংশীদাররা ভাগ করে নিত। কিন্তু এটা তো যৌথ মূলধনী কারবার। যৌথ মূলধনী কারবারে চাইলেও শেয়ার হোল্ডাররা লাভের সব টাকা নিতে পারবে না। তাহলে এই বছর শেষে প্রতিষ্ঠানে মোট লাভ কত টাকা আছে শেয়ার হোল্ডারদের জন্য, 1,41,000 টাকা আছে। আসলে শেয়ার হোল্ডার ব্যতীত এই টাকার আরও দাবিদার আছে। এটা কিন্তু কারবারে লাভের অংশ। বিগত বছরের 75,000 টাকা, চলতি বছরের 66,000 টাকা, মোট লাভের অংশ আছে 1,41,000 টাকা। এই লাভের অংশ থেকে আমরা বিভিন্ন পক্ষকে তাদের অংশ ডিস্ট্রিবিউশন করব, যেটাকে আমরা লিখব বাদ শিরোনামে মুনাফা বন্টন দফাসমূহ। এই যে মুনাফা বন্টন দফাসমূহ, তার মানে আমরা এই মুনাফা থেকে আসলে বিভিন্ন পক্ষকে তাদের অংশ ডিস্ট্রিবিউশন করব, বন্টন করব। এই জন্য আমরা লিখব মুনাফা বন্টন দফা সমূহ বাদ শিরোনামে। এখন বাদ শিরোনামে মুনাফা বন্টন দফাসমূহ লিখে আমরা একটু আগে টেকনিক্যালি বিষয়টা জানার চেষ্টা করি। আমরা রেওয়ামিল থেকে 2টা দফা বাদ দিব বা বাদ শিরোনামে লিখব। রেওয়ামিল থেকে সবসময় 2টা দফা। রেওয়ামিলের ডেবিট দিকের যে কোনো লভ্যাংশ, রেওয়ামিলের ডেবিট দিকের যে কোনো লভ্যাংশ একটু বোঝো। এখন রেওয়ামিলের ডেবিট দিকের লভ্যাংশটা লভ্যাংশ প্রদান নামে থাকতে পারে, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ নামে থাকতে পারে। আমাদের এই অঙ্কে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ নামে আছে, তাই আমি লিখব অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ মানে শেয়ার হোল্ডারদেরকে, সাধারণ শেয়ার হোল্ডারদেরকে বছরের মাঝামাঝি সময়ে লাভের অংশ থেকে যত টাকা লভ্যাংশ বিতরণ করা হয়েছে। তাহলে এই প্রতিষ্ঠান 2023 সালের জুলাই মাসে অর্থাৎ মাঝামাঝি সময়ে 30,000 টাকা সাধারণ শেয়ার হোল্ডারদেরকে এই লাভের অংশ থেকে, এই 75,000 টাকা থেকে বিতরণ করছে, যেটা আসলে রেওয়ামিলে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ নামে আছে। তাহলে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আগে রেওয়ামিল থেকে লিখব। তারপরে রেওয়ামিল থেকে লিখব আয়কর। আয়কর বলতে আসলে এই বছর সরকারকে যত টাকা আয়কর প্রদান করা হয়েছে, এই যে আয়কর, এটা এই আয়করটা আছে গভর্নমেন্টের টাকা। তাহলে এই বছর আমরা আয়কর প্রদান করছি কত টাকা, 6,000 টাকা। আয়কর কাকেই আমরা দেই, আসলে গভর্নমেন্টকে দেই। কই থেকে দেই, এই লাভের অংশ থেকে। তাহলে আমরা আরেকজন দাবিদার পেলাম। আমরা লভ্যাংশ কিন্তু সাধারণ শেয়ার হোল্ডারদেরকে দিচ্ছি। তাহলে এই সাধারণ শেয়ার হোল্ডাররা কই থেকে লভ্যাংশ নিচ্ছে, এই 1,41,000 টাকা থেকে নিচ্ছে। আয়কর আমরা কাকে দেই, আয়কর আমরা গভর্নমেন্টকে দেই। যেহেতু এটা যৌথ মূলধনী কারবার, তাই 100% গভর্নমেন্টকে তারা আয়কর দেবে। এটা 100% চিরন্তন সত্য। কত পার্সেন্ট এটা দেবে পড়ো, কিন্তু একটা চিরন্তন সত্য। তোমাকে প্রতি বছর লাভের অংশ থেকে আয়কর দিতে হবে, এটা চিরন্তন সত্য। তাহলে তুমি এই বছরে গভর্নমেন্টকে কত টাকা আয়কর দিছো, 6,000 টাকা আয়কর দিছো। আর আয়করের সিস্টেমটা কি, আয়করের সিস্টেমটা কিন্তু তুমি 1 বছর ডিলে করো। আর এই 6,000 টাকা আয়কর দিছো গত বছর বাবদ, এই বছরের আয়করটা আবার আগামী বছর দেবে। ভালো করে বিষয়টা বোঝো, আয়করটা আসলে 1 বছর ডিলে হয়।
আমরা গত বছরের আয়কর চলতি বছরে দিচ্ছি, কারণ আয়করের ক্ষেত্রে একটা কর বর্ষ থাকে, একটা আয় বর্ষ থাকে, একটা কর বর্ষ থাকে। বিগত বছরে থাকে আয় বর্ষ, পরের বছর হচ্ছে কর বর্ষ। তাহলে এই আয়করটা কিন্তু গত বছরের আসলে নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠান বাইর করছে 6,000 টাকা গভর্নমেন্টকে আয়কর দিতে হবে। তার মানে আয়করের বিধি অনুযায়ী এই প্রতিষ্ঠান গভর্নমেন্টকে কত টাকা কর দিবে? 6,000 টাকা দিবে। এটা গত বছরের কর, এই করটা এই বছর দিবে। তার মানে 22 সালের কর 23 সালে দেবে, সহজ কথা। সেই আয়করটা কিন্তু আসলে রেওয়ামিলের ডেবিট দিকে থাকবে। একটু বেসিকটা বোঝার চেষ্টা করতেছি। তাহলে এই যে আয়কর যে 6,000 টাকা আছে, এটা আসলে গত বছরের কর, এক বছর ডিলে সিস্টেম। গত বছরের কর এই বছর দেবো, এই বছরের কর আগামী বছর দেবো। তাহলে আমরা এই বছর গভর্নমেন্টকে আয়কর কত দিচ্ছি? 6,000 টাকা। তাহলে আমি লিখবো আয়কর, এটা ইনার কলামে লিখবো, মানে প্রথম টাকার ঘরে লিখবো না। এটা টাকার ঘর কিন্তু দুইটা আছে, একটা এইটা টাকার ঘর, এইটা টাকার ঘর, দুইটা আমরা আসলে ইনার কলামে লিখবো। তো এই বছরে আমরা আয়কর দিচ্ছি কত টাকা? 6,000 টাকা। কেন? কারণ এটা তো গত বছরের আয়কর। গত বছরে আমি আবার আয়কর সঞ্চিতি, লাভ থেকে আয়কর সঞ্চিতি কত টাকা বাদ দিছি? এই যে এটাকে পুরাতন আয়কর সঞ্চিতি বলি, 5,000 টাকা। এটা গত বছরের লাভ থেকে কিন্তু আমি বাদ দিছি। তাহলে গত বছরের আয়কর এই বছরে দিছি 6,000, আর গত বছর আমি কিন্তু আমার লাভ থেকে ধরে নিয়েছিলাম যে এই বছর আমার গভর্নমেন্টকে আয়কর দিতে হবে 5,000। এটা গত বছরের 22 সালে কিন্তু ধরে নিয়েছিলাম, 22 সালে ধরে নিয়েছিলাম যে 22 সালে গভর্নমেন্টকে 5,000 টাকা আয়কর দিতে হতে পারে। কিন্তু আমার অনুমানটা কারেক্ট হয় নাই। 22 সালে আমি রাখছিলাম 5,000 টাকা, কিন্তু 22 সালে কর দেওয়া লাগছে কত? 6,000 টাকা। তাহলে আমি প্রথমে লিখলাম আয়কর 6,000। আমি গত বছর আমার লাভ থেকে সরিয়ে রাখছি কত? 5,000। তাহলে আমি সেটা কি করব? মাইনাস পুরাতন আয়কর নামে বাদ দেবো। এই যে মাইনাস পুরাতন আয়কর 5,000। এই বছর এই টাকা থেকে আমার বাড়তি আয়কর দেওয়া লাগতেছে কত? 1,000। সিস্টেমটা হচ্ছে এটা, এই জন্য এই বছরে 1,000 আসছে, কারণ অলরেডি কিন্তু আমি 5,000 টাকা গত বছরের লাভ থেকে বাদ দিছি। ভালো করে বোঝো কথাটা। তাহলে আমার এই বছর আয়কর দেওয়া লাগলো কত? 6,000। গত বছরের বাবা টাকা আছে কত? 5,000। এটা কিন্তু আমার কাছে আছে, এই যে আয়কর সঞ্চিতি নাম, এটা পুরাতন আয়কর সঞ্চিতি, মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে আমি কি করব? মাইনাস পুরাতন আয়কর সঞ্চিতি বিয়োগ করব। তাহলে 6,000 টাকা থেকে 5,000 বিয়োগ করার পর আমার এই বছরের শর্ট কত? 1,000 টাকা শর্ট। এই শর্টটা তো আমি 1,41,000 টাকা থেকে দেবো। এটা সিস্টেম, এই জন্য আসলে আয়কর থেকে আমরা পুরাতন আয়কর সঞ্চিতি বাদ দিই। এটা বুঝতে হবে আমাকে। তাহলে আমার নিয়মটা কি? আমরা আয়কর থেকে পুরাতন আয়কর সঞ্চিতি বাদ দেবো। এখন আয়কর থেকে পুরাতন আয়কর সঞ্চিতি বাদ দেওয়ার পর যত টাকা শর্ট হবে সেটা এই বছরের আমি মুনাফা থেকে ডিস্ট্রিবিউশন করব বা বিতরণ করবো। তাহলে এই বছরের মুনাফা থেকে আমার মাত্র আয়কর বিতরণ করা লাগতেছে 1,000 টাকা। এটা হচ্ছে প্রসেস। এই দুইটা দফা আসলে আমরা রেওয়ামিল থেকে নেব। রেওয়ামিলের লভ্যাংশ প্রদান, রেওয়ামিলের আয়কর, আর কোনো দফা রেওয়ামিলে থাকবে না, চিরন্তন সত্য। এখন আমরা বাদ শিরোনামে সংরক্ষিত আয় বিবরণীতে 4টা আইটেম আনবো। প্রথমে 2টা রেওয়ামিল থেকে, এটা ট্রায়াল ব্যালেন্স মানে রেওয়ামিল, ট্রায়াল ব্যালেন্স মানে রেওয়ামিল থেকে আনবো। বাকি 2টা আমি সমন্বয় থেকে আনবো। এখন বাকি 2টা কি? সমন্বয় থেকে 3 নম্বর দফা হিসেবে বা সমন্বয়ের প্রথম দফা হিসেবে আমার ঘোষণাকৃত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ, এই দফাটা আসবে। ঘোষণাকৃত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ, এই যে সমন্বয় নম্বর 3-এ দেখতেছি, শেয়ার প্রতি 1 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আমরা কিন্তু এই লভ্যাংশটা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ শেয়ার হোল্ডারদেরকে দিছি। বছরের মাঝামাঝি সময়ে কিন্তু আমার লাভ থেকে লভ্যাংশ দিচ্ছি 30,000 টাকা। আর শেয়ার প্রতি 1 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, এটা চূড়ান্ত লভ্যাংশ। বছর শেষে চলতি বছরের জন্য শেয়ার হোল্ডারদের শেয়ার প্রতি আমরা 1 টাকা লভ্যাংশ ঘোষণা করছি, যেটা আমি এইখান থেকে শেয়ার হোল্ডারদেরকে বিতরণ করবো। এখনও বিতরণ করে নেই, কেমন ঘোষণা করছি। এই যে শেয়ার প্রতি 1 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। তাহলে এটা চূড়ান্ত লভ্যাংশ। বছর শেষে আমরা আমাদের সাধারণ শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে বলছি যে আপনাদেরকে আমরা শেয়ার প্রতি 1 টাকা করে লভ্যাংশ দিব। কেন? কারণ তারা যে ব্যবসা করতেছে, আমার প্রতিষ্ঠানে যে মূলধন বিনিয়োগ করছে, তারা তো এই লভ্যাংশের আশায় বিনিয়োগ করছে। তুমি যে লাভ করতেছো, এই যে নিট লাভ যে 66,000 টাকা বের হয়েছে, আসলে এই টাকাটার একটা নির্দিষ্ট অংশীদার বা সিংহভাগ অংশীদার কারা? সাধারণ শেয়ার হোল্ডাররা। তাদেরকে তুমি যদি বছর শেষে লভ্যাংশ না দাও, তারা কি তোমার ব্যবসায় প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে? তুমি একজন মালিক, তুমি ব্যবসা কেন করবা? মুনাফা অর্জন করার জন্যই তো। তাহলে শেয়ার হোল্ডারদের মুনাফা তো এইটাই, লভ্যাংশটাই। এটাকে আমরা কি বলছি? ঘোষণাকৃত লভ্যাংশ। এই লিখবো আমরা ঘোষণাকৃত লভ্যাংশ। এটা সমন্বয় থেকে আসবে বা প্রস্তাবিত লভ্যাংশ। আর এই ঘোষণাকৃত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ আমরা 2 নিয়মে বের করি। পার্সেন্ট থাকলে আমরা শেয়ার মূলধনের উপর পার্সেন্ট কাটি, আর শেয়ার প্রতি যদি ঘোষণা হয় তাহলে আমরা দেখি আসলে আমাদের বিলিখিত শেয়ার কত। আমাদের রেওয়ামিলে দেওয়া আছে স্পষ্ট, দেখো শেয়ার মূলধন 60,000 শেয়ার, এটা বিলিখিত। তার মানে এই 60,000 শেয়ারের শেয়ার হোল্ডার আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে আছে। তার মানে একটু বলি আমি, আমাদের এই প্রতিষ্ঠানটা কিন্তু সরকারের কাছ থেকে 1 লক্ষ শেয়ার নিয়ে নিবন্ধিত। 1 লক্ষ শেয়ারের মধ্যে তুমি আসলে 60,000 শেয়ার বিক্রি করছো, এখনও অবিকৃত 40,000 শেয়ার হাতে আছে। এই
40,000 শেয়ার পরবর্তী পর্যায়ে বিক্রি করে কোম্পানি মালিকরা সংগ্রহ করবে। তাহলে 1 লক্ষের মধ্যে কোম্পানি এখন পর্যন্ত 2023 সাল পর্যন্ত কত শেয়ার বিক্রি করছে? 60,000 শেয়ার। তাহলে এই 60,000 শেয়ারের শেয়ার হোল্ডার এই প্রতিষ্ঠানে আছে, তারা শেয়ার প্রতি কয় টাকা লভ্যাংশ পাবে? 1 টাকা। বেসিক জানতে হবে তোমাকে, শেয়ার প্রতি 1 টাকা লভ্যাংশ পাবে, একদম ইজি। তো শেয়ার প্রতি যদি 1 টাকা লভ্যাংশ পায়, তাহলে 60,000 শেয়ারের জন্য শেয়ার হোল্ডাররা কত টাকা লভ্যাংশ পাবে? একদম সিম্পল, 60,000 টাকা। এই জন্য আমরা লিখবো ঘোষণাকৃত লভ্যাংশ, এই দেখো 60,000 গুণন 1। তাহলে শেয়ার সংখ্যাকে, বিলিখিত শেয়ার সংখ্যাকে আমরা শেয়ার প্রতি লভ্যাংশ দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা ঘোষণাকৃত আসলে লভ্যাংশ পাবো। একদম সিম্পল, আমরা ঘোষণাকৃত লভ্যাংশ পেয়ে গেলাম। ওকে, এটা 3 নম্বর দফা। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর দফা, এটা 2 নম্বর দফা, এটা আমাদের 3 নম্বর দফা। 3টা কিন্তু অলরেডি চলে আসছে। 1 আর 2 আসবে অলওয়েজ রেওয়া মিল থেকে, চিরন্তন সত্য। রেওয়া মিলের ডেবিট দিকের লভ্যাংশ প্রদান, রেওয়া মিলের ডেবিট দিকের আয়কর। ভালো করে বুঝে রাখো। আসলে অনেকে আসো ভয়ে তোমরা আর্থিক বিবরণী অ্যাটেন্ড করো না, ভয় লাগে। আসলে ভয়ের কিছু নেই, একটু জানার চেষ্টা করে, ইজি। তাহলে আমরা সংরক্ষিত আয় বিবরণীতে বাদ শিরোনামে প্রথমে ডেবিট দিক থেকে লভ্যাংশ আনবো, ডেবিট দিক থেকে আয়কর আনবো, এটা রেওয়া মিল থেকে। সমন্বয় থেকে প্রথমেই আনবো ঘোষণাকৃত বা প্রস্তাবিত লভ্যাংশ যদি থাকে। 3 নম্বর দফা হয়ে গেল। 4 নম্বর দফা হিসেবে আমরা আসলে লাভের টাকা থেকে বিভিন্ন ভবিষ্যৎ ব্যবস্থার জন্য টাকা সরিয়ে রাখি। যেমন আমরা সাধারণ সঞ্চিতি তহবিলে লাভের টাকা থেকে 1 টাকা স্থানান্তর করি, আমরা কল্যাণ তহবিলে 1 টাকা স্থানান্তর করি, আমরা লভ্যাংশ সমতাকরণ তহবিলে 1 টাকা আমরা স্থানান্তর করি। এগুলোকে আমরা বলি ভবিষ্যৎ ব্যবস্থা। ওকে, এখন আমরা দেখবো আমাদের সমন্বয়ে ভবিষ্যৎ ব্যবস্থা কী কী আছে। এগুলো একদম ইজি। 1 নম্বর ভবিষ্যৎ না ব্যবস্থা না, 2 নম্বর ভবিষ্যৎ ব্যবস্থা না, 3 নম্বর আমাদের ভবিষ্যৎ ব্যবস্থা না, 4 নম্বরে ভবিষ্যৎ ব্যবস্থা আছে সাধারণ সঞ্চিতি তহবিল। এই যে সাধারণ সঞ্চিতি তহবিল আমাদের দেখো স্পষ্ট দেওয়া আছে, আমাদের রেওয়া মিলে সাধারণ সঞ্চিতি তহবিল আছে। আমরা দেখি কোথায়, যে সাধারণ সঞ্চিতি তহবিল 70,000 টাকা। এই সাধারণ সঞ্চিতি তহবিল কোন টাকা দ্বারা গঠন করা হয়? লাভের টাকা দ্বারা। এই টাকা দ্বারা আসলে এই 1,41,000 টাকা থেকে, এটা আমি একটা বুঝতে, এই বছর যেমন আমরা এই 1,41,000 টাকা থেকে সরিয়ে রেখে আমরা আসলে সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করব। তাহলে সাধারণ সঞ্চিতি তহবিল গঠন করা হয় লাভের টাকা থেকে সরিয়ে রেখে। এটা কেন আসলে এই টাকাটা গঠন করা হয়? ভবিষ্যতে আকস্মিকভাবে কারবার যদি আসলে প্রাকৃতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই টাকা দ্বারা ওই ক্ষতিগ্রস্তটাকে রিকভারি করার চেষ্টা করবে। এই জন্য আসলে সাধারণ সঞ্চিতি তহবিল গঠন করা হয়। তাহলে অলরেডি সাধারণ সঞ্চিতি তহবিল 2023 সালের ডিসেম্বর পর্যন্ত, বা ডিসেম্বর বললে ভুল হবে, 2023 সালের জানুয়ারি 1 তারিখ পর্যন্ত 70,000 টাকা সংরক্ষণ করছে। তার মানে এটা গত বছর পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানের সাধারণ সঞ্চিতি তহবিলে টাকা ছিল, গত বছর পর্যন্ত। এখন এই 70,000 টাকাটা আমাকে সমন্বয়ে বলছে সাধারণ সঞ্চিতি তহবিল 1 লক্ষ টাকায় উন্নীত করতে হবে। ভালো করে বোঝো বিষয়টা, সাধারণ সঞ্চিতি তহবিল 1 লক্ষ টাকায় উন্নীত করতে হবে। তাহলে আগে থেকে সাধারণ সঞ্চিতি তহবিল কত ছিল? 70,000 টাকা ছিল। এই 70,000 টাকাটাকে কত টাকায় কনভার্ট করতে হবে? 1 লক্ষ টাকায় কনভার্ট করতে হবে। তাহলে চলতি বছরে তুমি কত টাকায় স্থানান্তর করবা? 30,000 টাকা। তাই লিখবা, দেখো সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর, সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর। আগে কত টাকা ছিল? 70,000 টাকা। এই 70,000 টাকাটাকে কয় লক্ষ টাকায় কনভার্ট করবা? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকায় উন্নীত করতে হবে। তাহলে আমি যদি 1 লক্ষ টাকা থেকে 70,000 টাকা বিয়োগ করি, তাহলে এই বছর আমার লাভের টাকা থেকে সরিয়ে রাখতে হবে 30,000। কারণ আমি আগে থেকে ছিল 70,000, এই 70,000 সাথে যদি 30,000 টাকা যোগ করি, তাহলেই তো আমাদের সাধারণ সঞ্চিতি তহবিলে আমার 1 লক্ষ টাকায় উন্নীত হবে বা 1 লক্ষ টাকা দাঁড়াবে। তাছাড়া কি হবে? তাহলে আমি আসলে আমার এই লাভ থেকে কত টাকা সরিয়ে রাখবো? 30,000 টাকা সরিয়ে রাখবো। এই হচ্ছে বিষয়, আর কোনো কিছুই না। তাহলে আমরা একটা ভবিষ্যৎ ব্যবস্থা পেলাম, সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর। এই ভবিষ্যৎ ব্যবস্থা একাধিক থাকবে, কল্যাণ তহবিল স্থানান্তর, তারপরে থাকতে পারে হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল স্থানান্তর। আর কি আছে আমরা একটু দেখবো। আর একটা আছে 5, এই যে শ্রমিকদের মুনাফা অংশীদারিত্ব তহবিলে নিট লাভে 10% স্থানান্তর করতে হবে। শ্রমিকদের মুনাফা অংশীদারিত্ব তহবিলে, কল্যাণ তহবিলের মতো। তাহলে শ্রমিকদের মুনাফা অংশীদারিত্ব তহবিলের নিট লাভের কত পার্সেন্ট? 10%। তাহলে আমরা লিখবো শ্রমিকদের অংশীদারিত্ব তহবিলে স্থানান্তর। আমার নিট লাভ আমাদের ক্ষয় বলছে কত? 66,000 টাকা। এই 66,000 টাকার আসলে কত পার্সেন্ট স্থানান্তর করবো? 10%। তো 66,000 10% যদি স্থানান্তর করি, এই আমরা 6,600 টাকা পাবো। এই 6,600 টাকা এই লাভ থেকে আমি কি ভবিষ্যৎ ব্যবস্থা গঠন করলাম না বা স্থানান্তর করলাম না? তাই তো এটা বিয়োগ হবে। তাহলে আমি মোট দেখো দফা কী পেলাম। একটা প্রথমে পেলাম রেওয়া মিল থেকে লভ্যাংশ প্রদান, 2 আয়কর প্রদান, 3 আমরা সমন্বয় থেকে পেলাম ঘোষণাকৃত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ, আর 4 এই 2টা মিলে কিন্তু স্যার এটা হচ্ছে ভবিষ্যৎ ব্যবস্থা। ভবিষ্যৎ ব্যবস্থা মূলত আমাদের কী কী থাকবে বলে দিলাম আমি। সাধারণ সঞ্চিতি তহবিল স্থানান্তর,
লভ্যাংশ সমতাকরণ তহবিল স্থানান্তর, কল্যাণ তহবিল স্থানান্তর, কল্যাণ তহবিলের জায়গায় এটা আছে আসলে শ্রমিকদের অংশীদারিত্ব তহবিলে স্থানান্তর। এখন আমি যদি এই 30,000 টাকা, এই 1,000 টাকা, এই 60,000 টাকা, এই 30,000 টাকা, এই 6,600 টাকা যোগ করি, তাহলে আমি আসলে মোট কত টাকা এই 1,41,000 টাকা থেকে বন্টন করবো, এই যে মুনাফা বন্টন করবো 1,27,600 টাকা। তাহলে 1,41,000 থেকে আমি যদি 1,27,600 টাকা মুনাফা বন্টন করি, তাহলে কারবারে নিট লাভ থেকে যাবে কত? আচ্ছা, লাভ কত টাকা থেকে যাবে? লাভ থেকে যাবে 13,400। এইটাই আসলে সংরক্ষিত আয়। মূল বিষয়টা হচ্ছে এটা, সংরক্ষিত আয়। তার মানে আমাদের লাভ থেকে বিভিন্ন পক্ষকে বন্টন করার পর কত টাকা কারবারে রয়ে যাবে, এটা চলমান প্রক্রিয়া। এই যে সমাপনী জের, আমি লিখব সমাপনী সংরক্ষিত আয়ের জের 13,400। 2023 সালে এটা সমাপনী, 2024 সালের শুরুতে এটাই প্রারম্ভিক হয়ে যাবে। আবার আগামী বছর এই 13,400 টাকার সাথে আগামী বছরের মুনাফা যোগ হয়ে এই রকম আবার টাকা দাঁড়াবে 1,41,000 টাকার মধ্যে টাকা দাঁড়াবে। সেইখান থেকে আমি আবার আমার কি করব, বিভিন্ন পক্ষকে আমার এই টাকা থেকে যাদের যত যত অংশ তত ডিস্ট্রিবিউশন করব। তাহলে আমরা এখানে মূলত কয়টা পক্ষকে ডিস্ট্রিবিউশন করতেছি? 1, আমরা সরকারকে একটা কর দিচ্ছি। 2, আমরা শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিচ্ছি। আমরা 3, আসলে বিভিন্ন ভবিষ্যৎ ব্যবস্থা গঠন করতেছি। এই মূল বেসিক হচ্ছে এটা। তাহলে আমরা খুব সহজে আসলে কোম্পানির সংরক্ষিত এই বিবরণী প্রস্তুত করতে পারবো, বেসিক জানলে একদম ইজি। তাহলে আমাদের খ ডান। এখন আমরা গয়ের সমাধান করব। গয় বলছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীর মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। আমরা এক মালিকানা কারবার হোক আর যৌথ মূলধনী কারবার হোক, আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি, আর্থিক অবস্থার বিবরণী বলতে আমরা এক্স্যাক্টলি এ সমান এল প্লাস, যদি এক মালিকানা কারবার হয় আমরা ওই বের করি, আর যদি যৌথ মূলধনী কারবার হয় আমরা এসি নির্ণয় করি। তার মানে আমরা এক মালিকানা কারবারে আর্থিক অবস্থার বিবরণীতে একটা নির্দিষ্ট তারিখে এ সমান এল প্লাস ওই নির্ণয় করি, এবং যদি এটা যৌথ মূলধনী কারবার হয় তখন আমরা একটা নির্দিষ্ট তারিখে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে এ সমান এল প্লাস এস ই নির্ণয় করি। তার মানে এটা দ্বারা মিন করে একটা নির্দিষ্ট তারিখে কারবারে মোট কত টাকার সম্পদ আছে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে তা নির্ণয় করি, এবং একটা নির্দিষ্ট তারিখে কারবারে কত টাকার দায়ও শেয়ার হোল্ডারদের শর্ত আছে এটা আমরা আর্থিক অবস্থার বিবরণীতে নির্ণয় করি। এখন আমাকে এখানে কিন্তু স্পষ্ট বলে দিছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীর মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। তার মানে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার মাধ্যমে শুধুমাত্র আমাকে এর পরিমাণ নির্ণয় করতে বলছে। কারণ আমরা যেহেতু একটা সৃজনশীল অঙ্ক করতেছি, আমরা যদি পুরো আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করি বা প্রস্তুত করি আমাদের কিন্তু একটু সময় লাগবে। এই জন্য আমাকে সৃজনশীল অঙ্কে কি করে, নাই আমাকে এর পরিমাণ নির্ণয় করতে বলে, অর্থাৎ নাই আমাকে লেফট সাইডের পরিমাণ নির্ণয় করতে বলে, অথবা আমাকে রাইট সাইডের পরিমাণ নির্ণয় করতে বলে। আমাকে যদি মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলে তাহলে লেফট সাইড, আমাকে যদি বলে দায় ও কোম্পানি শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো তার মানে রাইট সাইড। তাহলে এখানে কী নির্ণয় করতে বলছে? আমাকে সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলছে। তার মানে আমি 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে কারবারে মোট কত টাকার সম্পদ আছে ওই তারিখে একটা নির্দিষ্ট তারিখে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার মাধ্যমে তাই নির্ণয় করব। আমরা যৌথ মূলধনী কারবার হোক আর এক মালিকানা কারবার হোক, আমরা সম্পদগুলোকে 4টি শ্রেণীতে বিভক্ত করে আমরা নির্ণয় করব। আমরা যৌথ মূলধনী কারবারে প্রথমে রেওয়ামিল এবং সমন্বয় 2 জায়গা থেকে স্থায়ী সম্পদ, আর 4টা শ্রেণীতে স্থায়ী সম্পদ নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা লিখব গ আর্থিক অবস্থার বিবরণী, তারপরে প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখবা, তারপরে লিখবা আর্থিক অবস্থার বিবরণী, ব্র্যাকেটে লিখবা আংশিক, তার নিচে লিখবা 2023 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য। এই কথাগুলো তোমাকে লিখে নিতে হবে। লিখার পর সম্পদ টাকা টাকা টাকা, টাকার ঘর 3টা। আমরা সম্পদগুলোকে আসলে 4টা শ্রেণীতে বিভক্ত করব। প্রথমেই লিখবো আমরা স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ আমরা 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী যদি লিখি, স্থায়ী সম্পদের ক্ষেত্রে তোমাকে যদি প্রশ্নে সুনাম থাকে তোমাকে অবশ্যই সুনামটা আগে লিখতে হবে। সুনাম কি আছে? সুনাম মানে অতি মুনাফার আসলে অংশকে আমরা সুনাম বলি, যেটা আসলে আমাদের কাল্পনিক সম্পদ বা অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। আমরা সুনাম দেখতেছি না, নাই। যেহেতু সুনাম নাই এখন আর কোনো সমস্যা নেই, আমরা সিরিয়ালি এখন স্থায়ী সম্পদ লিখব। তাহলে প্রথম থেকে আসি, শেয়ার মূলধন, সম্পদ নাম, মজুত পণ্য, ক্রয় বিক্রয়, বেতন, মজুরি, বিজ্ঞাপন, প্রাথমিক খরচ, সংরক্ষিত আয়, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, নগদ ব্যাংক উদ্বৃত্ত। আমরা দেখতেছি না, এই যে ইজারা সম্পদ পাইছি, আমরা ইজারা সম্পদ দেখতেছি 50,000 টাকা আছে। ইজারা সম্পদ মানে কি? আসলে আমরা এখানে কোনো সম্পদ লিজ নিছি, আমরা সম্পত্তি ক্রয় করি নাই, আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করার উদ্দেশ্যে আমরা একটা সম্পদ কারো কাছ থেকে নিছি, তার সাথে আমি চুক্তি করছি যে ওই সম্পদটা 5 বছর ব্যবহার করব, আমি কিনি নেই, এই জন্য সে আমার কাছে এককালীন
50,000 টাকা নিছে। তার মানে ইজারা সম্পদ মানে আসলে সম্পত্তি লিজ নেওয়া, ব্যবহারের জন্য লিজ নেওয়া, ক্রয় না করে একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে ওই সম্পত্তির ব্যবহার যোগ্যতা অর্জন করা। তাহলে আমরা ইজারা সম্পদ কত টাকা নিছি? 50,000 টাকার নিছি। কয় বছরে ব্যবহার করব? 5 বছরে ব্যবহার করব। তাই আমরা লিখব স্থায়ী সম্পদে ইজারা সম্পদ 50,000 টাকা। এখন 5 বছরে যে ব্যবহার করবো মানে কি 5 বছর পর এই টাকাটা শূন্য হয়ে যাবে। তাহলে প্রতি বছর কত টাকা করে শূন্য হচ্ছে? আমি যদি 50,000কে 5 দ্বারা ভাগ করি, প্রতি বছর 10,000 টাকা শূন্য হচ্ছে। এটাকে আমরা সময় অতিবাহিত বা ব্যবহারজনিত ক্ষয় দেখিয়ে আমরা বিয়োগ করে আসলে এটার পুস্তক মূল্য দেখাবো। কারণ স্থায়ী সম্পদ আমরা পুস্তক মূল্যে দেখাবো, মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে স্থায়ী সম্পদ লেখার ক্ষেত্রে আমরা অস্পর্শনীয় স্থায়ী সম্পদের ক্ষেত্রে অবলোপন বিয়োগ করব, স্পর্শনীয় স্থায়ী সম্পদের ক্ষেত্রে অবচয় অর্থাৎ পুঞ্জীবিত অবচয় বিয়োগ করব। তাহলে আমরা লিখব ইজারা সম্পদ প্রথম ঘরে 50,000 টাকা মাইনাস অবলোপন 10,000 টাকা দিয়ে দ্বিতীয় ঘরে লিখব 40,000 টাকা। এখানে একটা কথা তোমাকে জেনে রাখি, তুমি জেনে রাখো যে আসলে আমি যখন অবলোপন বিয়োগ করি আমরা স্পর্শনীয় স্থায়ী সম্পদের অবলোপন বিয়োগ করি। এখন অনেকে চিন্তা করো আসলে ইজারা সম্পত্তি এটা তো স্পর্শনীয়। ইজারা সম্পত্তি মানে কি? আমি একটা বিল্ডিং 5 বছরের জন্য লিজ নিলাম, বিল্ডিংটা আমি ছুঁতে পারবো। আমি একটা মেশিন বা একটা তোমার অন্য কোনো যন্ত্রপাতি আমরা আসলে 5 বছরের জন্য লিজ নিলাম, এটা কিন্তু আমাদের ইজারা সম্পদ, এটা তো ছুঁতে পারতেছি, তাহলে এটা অবলোপন কেন? আসলে এই জন্য আমি ইজারা নিছি মানে কি এই সম্পদের মালিকানা আমার না, এটা ব্যবহারের মালিকানা। আমি জাস্ট ব্যবহারের জন্য নিছি, আমি এটার অবচয় কাটতে পারবো না। অবচয় কে কাটবে? যে সম্পত্তিটা ক্রয় করবে সে অবচয় কাটবে। আমি এই সম্পত্তিটা 50,000 টাকা দিয়ে নিছি, আমি 5 বছরের ব্যবহারের জন্য নিছি, এটা আমি অবচয় কাটতে পারবো না। অবচয় কাটে কে? যে ওই সম্পদের মালিক, তার মানে যে এই সম্পদের যে মালিক সে অবচয় কাটতে পারবে, আমি না। এই জন্য আমরা কি করব? ইজারা সম্পদের ক্ষেত্রে আমি কয় বছরের জন্য নিছি? 5 বছরের জন্য নিছি। তাহলে প্রথম বছর যে ব্যবহার করলাম 10,000 টাকা হয়ে গেল, দ্বিতীয় বছর ব্যবহার করলাম 10,000 টাকা হয়ে গেল, এভাবে পঞ্চম বছরে যখন ব্যবহার করা শেষ হবে তাহলে পঞ্চম বছরে গিয়েও 10,000 টাকা আসলে আমার কি হবে? অবলোপন অর্থাৎ ক্ষয় যাবে। তাহলে 5 বছরের মোট কত ক্ষয় যাবে? 50,000 টাকা। তাহলে 5 বছর পর শূন্য হয়ে যাবে। এই হচ্ছে প্রসেস। তাহলে আমরা ইজারা সম্পত্তি লিখবো 50,000 টাকা মাইনাস অবলোপন 10,000 টাকা করে এখন আমাদের ইজারা সম্পত্তি পুস্তক মূল্য কত? 40,000 টাকা। ওকে, তারপরে আমরা দেখবো অন্যান্য স্থায়ী সম্পদ। তারপরে কি আছে? আমাদের আছে অফিস সরঞ্জাম 90,000 টাকা। অফিস সরঞ্জামের আমরা কিন্তু অবচয় কাটে নেই। যদি অবচয় কাটতাম আমরা পুঞ্জীবিত অবচয় বিয়োগ করে আমরা পুস্তক মূল্য আসলে দ্বিতীয় করে দিতাম। যেহেতু আমি অফিস সরঞ্জামের অবচয় কাটে নেই, তাহলে অবচয় নেই, তাহলে আমরা অফিস সরঞ্জাম 90,000 টাকা ক্রয় মূল্যেই আমরা পুস্তক মূল্য লিখে দেবো। তাহলে এখন আমাদের স্থায়ী সম্পত্তি মোট কত হলো? আসলে 1,30,000 টাকা হলো। এটাই হচ্ছে আমাদের স্থায়ী সম্পত্তির মোট যোগফল। এটা তৃতীয় ঘরে দেবো, মূল বিষয়টা হচ্ছে এটা। তার মানে কাজ থাকলে প্রথম ঘর, না থাকলে দ্বিতীয় ঘর, যোগফলটা হচ্ছে তৃতীয় ঘর। স্থায়ী সম্পত্তি আমাদের ডান হয়ে গেল। এরপরে আমরা লিখব দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পদ। এটা এক মালিকানা কারবারের জন্য, যৌথ মূলধনী কারবারের জন্য। দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পদ বলে বিনিয়োগকে আমরা বুঝি। এই দেখো 12% বিনিয়োগ আছে 1.5 লক্ষ টাকা। তাই আমরা শিরোনাম লিখব দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ লিখে লিখব 12% বিনিয়োগ। দীর্ঘমেয়াদী সম্পদ 12% বিনিয়োগ দিয়ে একদম তৃতীয় ঘরে দেবো 1,50,000 টাকা। কারণ দীর্ঘমেয়াদী সম্পদ কারবারে একটাই হয়, সেটা হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ এর ছাড়া দ্বিতীয় কোনো দীর্ঘমেয়াদী সম্পদ হয় না, তাই আমরা এটা তৃতীয় ঘরে সরাসরি লিখি। ওকে, তারপরে আমরা তৃতীয় হিসাবে লিখব চলতি সম্পদ। চলতি সম্পদ আমাদের নিয়মিত 8টা, এক মালিকানা কারবারের জন্য 8টা, যৌথ মূলধনী কারবারের জন্য 8টা। এই 8টা একজন শিক্ষার্থীকে আগে আয়ত্ত করতে হবে। এই 8টার মধ্যে প্রথম 4টা রেওয়া মিল থেকে আসে, বাকি 4টা রেওয়া মিল এবং সমন্বয় 2 জায়গা থেকে আসতে পারে, কিন্তু প্রথম 4টা 100% রেওয়া মিল থেকে আসবে। 8টার মধ্যে কি কি? প্রথমে হাতে নগদ বা নগদ তহবিল। আমরা আমাদের সেলে যাব, হাতে নগদ বা নগদ তহবিল আছে, হ্যাঁ এই নগদ ও ব্যাংক জমা একসাথে আছে। তাহলে আমি এই লিখবো নগদ ও ব্যাংক জমা কত টাকা আছে? 69,000 টাকা। এটা দ্বিতীয় ঘরে লিখবো, এটা কোনো কাজ নাই। যেহেতু নগদ ও ব্যাংক জমা একসাথে আছে, তাহলে নগদ আমরা আলাদা জানি, ব্যাংক জমা আমরা আলাদা জানি। তাহলে আমরা এই যে জানলাম চলতি সম্পদ যে নিয়মিত 8টা, তার মধ্যে প্রথমে নগদ তহবিল, দ্বিতীয়ত ব্যাংক জমা, দুইটা মিলে কিন্তু একটা লিখে ফেলছি 69,000 টাকা। তৃতীয়ত আমাদের প্রাপ্য বিল বা প্রাপ্য নোট। আমরা কি দেখতেছি প্রাপ্য বিল বা প্রাপ্য নোট এই অঙ্কে আছে? নাই, তাহলে আমাদের 3 নম্বরটা বাতিল। আমরা আমাদের সেলে যাব। 4 নম্বর আমাদের প্রাপ্য হিসাব। এই যে প্রাপ্য হিসাব আছে 2 লক্ষ টাকা, আমরা লিখবো প্রাপ্য হিসাব 2 লক্ষ টাকা। তার মানে 4 নম্বরটা আমার এখানে 2 নম্বর। ওকে, প্রাপ্য হিসাব হয়ে গেল। 5 নম্বর সমাপনী মজুত পণ্য। তার আগে আরেকটা জিনিস বলি, প্রাপ্য হিসাবের কিন্তু কোনো কাজ নাই, সমন্বয় দেখো কোনো কাজ নাই। প্রাপ্য হিসাবের কাজ কি থাকে? অনাদি পাওনা, নতুন অনাদি পাওনা সঞ্চিত, এগুলো প্রাপ্য হিসাবের কাজ। তাই সরাসরি আমরা কিন্তু প্রাপ্য হিসাব দ্বিতীয় ঘরে লিখছি। 5 নম্বর আমাদের আসবে সমাপনী মজুত পণ্য। এটা সমন্বয় থেকে আসবে। এই যে আসলে প্রিন্টিং মিস্টেক হয়েছে, গমাপনী হয়ে গেছে, আসলে সমাপনী। সমাপনী মজুত পণ্য এই প্রতিষ্ঠানে 1,25,000 টাকায় মূল্যায়ন করছে, যার বাজার মূল্য 2,20,000 টাকা।
সমাপনী মজুদ পণ্য আসলে আমরা যদি দুইটা মূল্য দেওয়া থাকে, যেটা কম মূল্য সেটাই মূল্যায়ন করি, তাহলে সমাপনী মজুদ পণ্য আমাকে কম মূল্য অর্থাৎ 1,85,000 টাকা মূল্যায়ন করতে হবে। এই সমাপনী মজুদ পণ্য আমরা দ্বিতীয় ঘরে লিখবো 1,85,000 টাকা। এটা কিন্তু 5 নম্বর দফা হিসেবে আসলো। 6 নম্বর দফা অব্যবহৃত মণিহারি বা অব্যবহৃত আসলে সাপ্লাইস, হ্যাঁ, বা সমাপনী মণিহারি বা সমাপনী সাপ্লাইস, এই অঙ্কে কিন্তু নাই, তাই আমরা আসলে এটা পাবো না। 6 নম্বর বাতিল। 7 নম্বর অগ্রিম ব্যয়সমূহ, এই অঙ্কে আসলে কোনো ব্যয় অগ্রিম নেই। 8 নম্বর বকেয়া আয়সমূহ, এই অঙ্কে আয় একটা বকেয়া আছে, এই যে 12% বিনিয়োগ। কিছু জিনিস এখানে কিন্তু তোমাকে এক্সট্রা বুঝে নিতে হবে, কিছু কাজ তোমাকে মুখে মুখে করে নিতে হবে। এই যে 12% বিনিয়োগ, আমি 12% সুদে 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করছি, রেওয়া মিলে কি বিনিয়োগের সুদ আছে? দেখো নাই। তার মানে কী ধরে নিবা বা কী বুঝে নিবা? এই বছর বিনিয়োগের সুদ আমি আদায় করতে পারি নাই, মানে এই বছর বিনিয়োগের সুদ আমার বকেয়া আছে। তাহলে এই বিনিয়োগের সুদ একবার আমি তো অপরিচালন আয় দেখাবো, আরেকবার বকেয়া বিনিয়োগের সুদ বা অনাদায়ী বিনিয়োগের সুদ চলতি সম্পদ হিসেবে প্রদর্শন করতে হবে। এই 12% সমন্বয়ের কাজ সর্বনিম্ন 2 বার। তাহলে 12% বিনিয়োগের সুদ আমি 1.5 লাখের যদি 12% কাটি, তাহলে আমি 1.5 লাখের 12% 18,000 টাকা পাবো। 1.5 লাখের 12% পাবো 18,000। এই 18,000 টাকাকে আমি একবার অপরিচালন আয় হিসাবে দেখাবো, আরেকবার অনাদায়ী বা বকেয়া বিনিয়োগের সুদ হিসাবে চলতি সম্পদে প্রদর্শন করব। তো যেহেতু আমি এখানে চলতি সম্পদ লিখতেছি, তাই আমি লিখবো এই দেখো বকেয়া বিনিয়োগের সুদ। এগুলো জিনিস আগে জানতে হবে তোমাকে। তাহলে আমি বকেয়া বিনিয়োগের সুদ কত টাকা দেখাবো? 18,000 টাকা দেখাবো। তাহলে আমি কি বললাম, আমি আরেকবার রিভাইজ দিই। আমরা চলতি সম্পদ নিয়মিত পাবো 8টা। 1 নগদ তহবিল, 2 ব্যাংক জমা, 3 প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, 4 প্রাপ্য হিসাব। এই 4টা 100% রেওয়া মিল থেকে আসবে। 5 সমাপনী মজুদ পণ্য, রেওয়া মিল সমন্বয় 2 জায়গা থেকে আসতে পারে। 6 অব্যবহৃত মণিহারি বা সমাপনী মণিহারি 2 জায়গা থেকে আসতে পারে। 7 অগ্রিম ব্যয়সমূহ 2 জায়গা থেকে আসতে পারে। 8 বকেয়া আয়সমূহ 2 জায়গা থেকে আসতে পারে। এগুলো নিয়মিত। তাহলে আমাদের চলতি সম্পদ লেখা শেষ। আর এই চলতি সম্পদগুলো আমি যদি যোগ করি, আমি পাবো 4,72,000 টাকা। তাহলে আমরা একে একে 3টা আইটেম লিখে ফেললাম। প্রথমে স্থায়ী সম্পদ, তারপর দীর্ঘমেয়াদী সম্পদ, তারপর চলতি সম্পদ। এখন 4 নম্বর দফা হিসাবে আমরা আনবো অলিক সম্পদ। অলিক সম্পদগুলো কী কী? অলিক সম্পদগুলো হচ্ছে আমাদের প্রাথমিক খরচ, শেয়ার অবলেখকের কমিশন, শেয়ার অবহার, বিলম্বিত বিজ্ঞাপন, এগুলো হচ্ছে আমাদের অলিক সম্পদ, অর্থাৎ মূলধন জাতীয় ক্ষতি। আর আমরা যদি এই অঙ্কে দেখি আমাদের অলিক সম্পদ কী কী আছে, আমরা প্রথমে দেখতেছি প্রাথমিক খরচ 28,000 টাকা আছে। এই লিখবো শিরোনাম অলিক সম্পদ, শিরোনাম দেবো, দিয়ে লিখবো প্রাথমিক খরচ 28,000 টাকা। এই প্রাথমিক খরচটা কী একটু জানি আমরা। প্রাথমিক খরচ বলতে একটা কারবার নিবন্ধন নেওয়ার সময় যে আমাদের টুকিটাকি ব্যয় হয়, নিবন্ধন নেওয়ার সময় আসলে কোনো আয় আছে? নিবন্ধন যখন আমি নিব সরকারের কাছ থেকে, আগে আমাকে তো একটা এককালীন টাকা ইনভেস্ট করতে হবে, বিনিয়োগ করতে হবে, কিছু কিছু ব্যয় হবে, আমাকে দলিল প্রণয়ন করতে হবে, আমাকে আবেদন ফর্ম জমা দিতে হবে, বিভিন্ন টুকিটাকি খরচ হবে। এই খরচটা কারা করে? যারা কোম্পানি আসলে উদ্যোগ গ্রহণ করে, কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ করে, উদ্যোক্তারা, তারা কিন্তু এই টাকাটা ব্যয় করে। এই টাকাটা যে শুরুতে ব্যয় করলো, আমরা নর্মালি কোনগুলাকে মুনাফাজতে ব্যয় হিসেবে ট্রিট করি? আয়ের বিপক্ষে যেগুলা আমি আসলে চার্জ করি, আয়ের বিপক্ষে, তার মানে আয় করতে গিয়ে যে ব্যয়টা হয়, এটা আমার মুনাফাজত ব্যয়। এখন প্রাথমিক খরচ, এটা কি আয় করতে গিয়ে হয়েছে? এটা তো কারবার শুরু করার সময়, কোম্পানি শুরু করার সময় আমরা টুকিটাকি যে খরচগুলো করছি, এটা আমাদের প্রাথমিক খরচ। এইটাই হচ্ছে আমাদের প্রাথমিক খরচ। এটা আমাদের আসলে অলিক সম্পদ, অর্থাৎ মূলধন জাতীয় ব্যয় বা ক্ষতি। মূলধন ব্যয় বললে ভুল হবে, মূলধন জাতীয় ক্ষতি। ব্যয়, মূলধন জাতীয় ব্যয় তো স্থায়ী সম্পদ, মূলধন জাতীয় ক্ষতি, এটা আমাদের প্রাথমিক খরচ। ওকে। তারপরে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন বলে কি? বিজ্ঞাপন খরচ আমি 80,000 টাকা চলতি বছরে ব্যয় করছি। এই 80,000 টাকাটাকে আমরা 4টা বছরে সমানভাবে বিভক্ত করে 4টা বছরে আসলে চলতি বছরে আয়ের বিপক্ষে চার্জ করব। প্রথম বছরে 80,000-এর মধ্যে 20,000 টাকা আয়ের বিপক্ষে চার্জ করছি, এখনও 60,000 টাকা কিন্তু পরবর্তী বছরগুলোতে চার্জ করার বাকি আছে। এই যে 60,000 টাকা যে আমাদের কারবারে রয়ে গেছে, এটা আমাদের চলতি সম্পদ না, এটাও আমাদের আসলে অলিক সম্পদ। তার মানে এগুলা কি আমাদের অসমন্বয়কৃত ব্যয়, এগুলো ধীরে ধীরে আসলে পরবর্তী বছরগুলোতে আমাকে আয়ের বিপক্ষে চার্জ করতে হবে। এটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। কত টাকা? 60,000 টাকা। তাহলে আমাদের আর এখানে অলিক সম্পদ নাই। আরেকটা অলিক সম্পদ থাকতে পারে শেয়ার অবহার, অবলেখকের কমিশন, এগুলা নেই। তাহলে আমরা যদি অলিক সম্পদ এই দুটো যোগ করি, তাহলে আমরা পাচ্ছি 88,000 টাকা। তাহলে আমরা একে একে এই দেখো স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, চলতি সম্পদ, অলিক সম্পদ সবগুলো লিখে ফেললাম। তার মানে আমাদের A to Z শেষ, আর কোনো কনফিউশন নাই, অর্থাৎ আমাদের আর কোনো দফা আসলে এড়াইনি। আমাকে বেসিক জানতে হবে। অ্যাকাউন্টিংয়ের যদি বেসিক না জানা থাকে, আসলে আমার টাফ জিনিসগুলা আমরা পারবো না। তাহলে এখন আমরা যদি এই 4টা টাকাকে, এই 1, 2, 3, 4 যোগ করি, আমি যে অ্যামাউন্টটা পাবো, এই যে আমরা মোট সম্পদ এর মান পাবো, এই যে লিখবো অতএব মোট সম্পদ আমরা যোগ করলে পাবো 8,40,000 টাকা। তাহলে আমাদের গও করে ফেলতে পারলাম।
তারপর আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমি জানি না কতটুকু সফল হচ্ছি, কিন্তু আমি চেষ্টা করতেছি তোমাদের জন্য ভালো কিছু উপহার দেওয়ার জন্য, যাতে তোমরা আমার ক্লাসগুলো দেখে 100% উপকৃত হও এবং তোমাদের জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য বেশি বেশি দোয়া করবে, যাতে তোমাদের জন্য আমি নিত্য নতুন ক্লাস নিয়ে হাজির হতে পারি এবং তোমাদেরকে যেন একটা প্রকৃত মেধা দিতে পারি। আসলে আমি তোমাদেরকে মানে ঠকাতে চাচ্ছি না, আমি চাচ্ছি আমার কাছ থেকে তোমরা কিছু শিখে আসলে তোমরা বাস্তবিক অর্থে প্রয়োগ করো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।